এই দুইজনের কোন পাকা ধানে মই দিছিলাম আমি? এমন শত্রামি পানা কেউ করে? তারা সব সময় হার্ড কোশ্চেন করে, জানা কথা। জীবনটাই তেজপাতা করলো এরা। দোয়া দিলাম এদের কপালে যেন দজ্জালা শাকচুনি জীবন সঙ্গী পড়ে, অথবা দুইজনের সাথে দুইজনের বিয়ে হয়ে হিটলারময় জীবন হয়। কথাটা শুনে নিতু চোখ পাকিয়ে তাকায় কেয়ার দিকে। কর্কশ কণ্ঠে বলে, বাজে বলা বন্ধ কর। তোরা তো গায়ে লাগে কেন? তোরে কিছু কইছি আমি? নিতু প্রত্যুত্তর করলো না, শুধু নীরব দৃষ্টিতে দেখতে থাকলো আরিয়ানকে। আকস্মাৎ কেয়া বলে ওঠে, তবে দুইজনকে খারাপ মানায় না, পাশাপাশি কাপল হিসাবে ভালোই লাগবে তাদের। কথাটা নিতুর কর্ণকুহরে তরঙ্গিত হওয়া মাত্র নিতু ক্রোধে ফেটে পড়ে। তীব্র কণ্ঠে বলে, তুই যা তো এখন সামনে থেকে, না হলে আমার হাতে কিন্তু সেই কেলানি খাবি। আরে ভাই, করলামটা সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই কেউ এসে জানায় কেয়াকে আফসানা মিস খুঁজছে। কেয়া সেটা শোনা মাত্র নিতুকে বিদায় জানিয়ে ছুটে চলে আফসানা মিসের কেবিনের দিকে। কেয়া চলে যেতেই নিতু পুনরায় প্রখর দৃষ্টিতে তাকায়। আরিয়ানের ঠোঁটের কোণে লেগে থাকা সূক্ষ্ম হাসিটি চোখে বিঁধে তার, সেই সাথে তাপসীর প্রসন্ন চিত্রের হাসি দেখে গা জ্বলে ওঠে। কেয়ার বলা কথাটা পুনরায় টনক নড়তে ঈষৎ ঈর্ষা কাজ করতে শুরু করে মনের মাঝে। ক্ষণে সে ক্রোধিত কণ্ঠে বিড়বিড় করে বলে, কাপল হিসাবে তাদের অতি জঘন্য দেখায়, পাশাপাশি একটুও মানায় না তাদের। কথাটা বলেই নিতু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় মূল সড়কের দিকে। বাসায় এসেই নিতু নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। রাগে তখনও সে ফুঁসছে। এত রাগ কেন বা কিসের জন্য সে তা জানে না, তবে রাগে তার মন মস্তিষ্ক অচল হয়ে আছে তা বেশ বুঝতে পারছে। নিজের ওপর নিয়ন্ত্রণ আনতেই নিতু দীর্ঘ সময় ধরে ফ্রেশ হয়ে রুমের দরজা জানলা বন্ধ করে পর্দাগুলো টেনে দেয়। এসির পাওয়ার বাড়িয়ে মোবাইলটা সাইলেন্ট করে রাখে সে। অতঃপর কম্বল মুড়ি দিয়ে পাড়ি জমায় ঘুম রাজ্যে। দুপুরের পর দেওয়া ভাত ঘুমটা গিয়ে একবারে ভাঙে সূর্যাস্তের ঠিক কিঞ্চিত প্রহর পরে দরজায় করা আঘাতের শব্দে। নিতু ঘুমে জড়িয়ে আসা চোখে পিটপিটিয়ে তাকায়। আলসে দেহটাকে কোনো মতে টেনে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই সাহেলা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এত সময় লাগে গেট খুলতে? কি করছিলি? নিতু পরপর দুবার হামি তুলে বলে, ঘুমিয়েছিলাম। কেন, কি হয়েছে? সাহেলা হাতের ফোনটা নিতুর দিকে এগিয়ে দিয়ে বলে, আরিয়ান করেছে, তোকে চাইছে, নে কথা বল। কথাটা কর্ণপাত হওয়ার পর মুহূর্তেই নিতুর কপালে ভাঁজ পড়ে। সে স্বগতোক্তি কণ্ঠে বলে, কি বলছো এইসব? সে কেন আমাকে চাইবে? ভুল শুনেছ হয়তোবা। সাহেলা এবার রেগে গিয়ে বলেন, কলে আছে ও, ধর তুই ফোন, কথা বল ওর সাথে। নিতু ভুরু কুঞ্চিত রেখেই ফোনটা হাতে নেয়। কানের কাছে ফোন নিয়ে হ্যালো বলা মাত্রই আরিয়ান ভরাট কণ্ঠে বলে ওঠে, ফোন কই তোমার? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোনো খেয়াল আছে? আকস্মাৎ আরিয়ানের গম্ভীর কণ্ঠ শুনে নিতু হকচকিয়ে যায়। চোখের কোণে লেগে থাকা অবশিষ্ট ঘুম ফুরুত করে উড়াল দেয় অজানার উদ্দেশ্যে। সে তটস্থ চোখে তাকায় সাহেলার দিকে। সাহেলা কিছু না বলে নীরবে নিজ স্থান ত্যাগ করেন। নিতুকে নিরুত্তর দেখে আরিয়ান পুনরায় বলে, কি হলো, কথা বলছো না কেন? নিতু দীর্ঘশ্বাস ফেলে মিয়ে যাওয়া সুরে বলে, ঘুমিয়েছিলাম। কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে ধাতস্থ হয়ে বলে, ফ্রেশ হয়েছ? আরিয়ানের কণ্ঠ নেমে আসতে নিতু কিছুটা স্বস্তি বোধ করে। স্বাভাবিক কণ্ঠেই বলে, না, ফ্রেশ হয়ে আসো, তারপর কথা বলছি। না, সমস্যা নেই, আপনি বলুন। কাল রাতে আমরা সিলেট যাব, সো তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা সেখানে কতদিন থাকবো? 1 সপ্তাহ। নিতু বেশি কিছু না বলে ছোট করে আচ্ছা বলল। আরিয়ান বলে, আমি তোমাকে তোমার বাসা থেকে রাত 11টার দিকে পিক করে নেব, রেডি থেকো, লেট করবে না। জি আচ্ছা। আরিয়ান বেশ কিছুটা সময় চুপ থেকে বলে, আচ্ছা রাখছি তাহলে। নিতু প্রত্যুত্তর না করে শুধু হুম বলে। নিতুর উত্তর পেতেই অপর পাশ থেকে তীব্রভাবে নিঃশ্বাস ফেলার শব্দ আসে। নিঃশ্বাসের শব্দ নিতু উপলব্ধি করতেই তার গায়ে অজানা শিহরণ বয়ে যায়। ব্যগ্র হয়ে ওঠে মন। অতঃপর অপর পাশ থেকে কোনো সারা শব্দ না পাওয়া নিতু কান থেকে ফোনটা নামায়। কল কেটে গেছে। নিতু এবার এগিয়ে যায় বিছানার দিকে। নিজের ফোনটা হাতে নিতেই পর্দায় ভেসে ওঠে কাঙ্ক্ষিত মানুষের 20টি মিস কল। আধারিয়া আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রের অজস্র মেলা, এক ফালি চাঁদের অস্তিত্বে প্রসন্ন রজনী। হিম হওয়ায় ভাসমান অজানা ফুলের সুগন্ধে মাতোয়ারা পরিবেশ। বাতাসের বেগ পেরিয়ে গাড়ি উঠে পড়ে হাইওয়ে রোডে। সহস্র গাছ, বিস্তীর্ণ মাঠ, আকাশ পেরিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলছে গাড়িটি। গাড়ির ভেতরের পরিবেশ কিছুটা থমথমে। ইনার লাইট অফ থাকায় আকাশ হতে আধার নেমে এসেছে ভেতর অব্দি। এসি চালু থাকায় ভেতরকার পরিবেশ হিমায়িত। ক্ষণেই নীরবতা ঠেলে নিতু বলে ওঠে, আপনি কি সারা রাত ড্রাইভ করতে পারবেন? সমস্যা হবে না আপনার? আরিয়ান দৃষ্টির সামনের দিকে স্থির রেখেই বলে, হ্যাঁ পারবো, এর আগেও কয়েকবার গাড়ি দিয়ে গিয়েছি আমি সিলেট। নিতু দৃষ্টি নুয়ে বলে, তাও সাবধানে চালাবেন, রাতে জার্নি সেফ না। আরিয়ান স্মিত হেসে বলে, চিন্তা নাই, তোমার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। কথাটা শুনে নিতু থমকায়, বিহল দৃষ্টিতে তাকায় আরিয়ানের দিকে। অজানা এক ভালো লাগার ঢেউ খেলে যায় মনের সমুদ্র পারে। নিতু কিছু বলে না, নির্ভীতেই মাথা এলিয়ে দেয় সিটে। সময় গড়িয়ে প্রহরে পদার্পণ করতেই নিতু অতল ঘুমে তলিয়ে যায়। মাঝে মধ্যে ঘুমের ঘোরেই এসির হিম বাতাসে তার শরীরে কাঁপন ধরে যায়।
আরিয়ান আর চোখে সেটা খেয়াল করে গাড়ি হাইওয়ের এক সাইডে দাঁড় করায়। অতঃপর সিট বেল্ট খুলে পেছন সিট থেকে নিজের ট্রাভেল ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে আসে। ব্যাগ থেকে তার একটা জ্যাকেট বের করে সন্তর্পণে নিতুর গায়ে জড়িয়ে দেয় আর এসির পাওয়ারটা কিঞ্চিত পরিমাণে কমিয়ে দেয়। অতঃপর ব্যাগটা পুনরায় পেছনে রেখে নিতুর দিকে তাকায়। আধারে নিতুর মুখশ্রী স্পষ্ট ফুটে না ওঠায় ইনার লাইটটা জ্বালায় আরিয়ান। একান্ত তার মানুষটির ঘুমন্ত মুখশ্রী দেখার লোভে। হঠাৎ লাইটের অস্পষ্ট আলো নিতুর ওপর পড়তে সে ভুরু কুঁচকে নড়ে চড়ে ওঠে, কিন্তু পর মুহূর্তে উষ্ণতার ছোঁয়া পেয়ে আবার ঘুমিয়ে যায়। নিতুর মাথা এবার বাঁদিকে আরেকটু হেলে যায়। মুখের ওপর অনাকাঙ্ক্ষিত ভাবেই কয়েক গাছি চুল এসে ঘাপটি মেরে বসে আছে। ঘুমের মাঝেই নিতু একটু পরপর ঠোঁট উল্টাচ্ছে। তা দেখে আরিয়া নিঃশব্দে হাসে। ডান হাতের তর্জনী উঠিয়ে খুবই সন্তর্পণে নিতুর মুখে পড়ে থাকা চুলগুলো গুছিয়ে কানের পেছনে দিয়ে দেয়। ইচ্ছাকৃতভাবেই ঈষৎ ফু দেয় নিতুর ভারী পল্লবের ওপর। ক্ষণে সে খানিকটা কেঁপে ওঠে। আরিয়ান পুনরায় হাসে। কারো চোখের ঘুম কেড়ে নিয়ে নির্বিঘ্নে কিভাবে ঘুমাও তুমি? ঘুমে ব্যাঘাত হয় না? কথাটা বলে আরিয়ান ধীর গতিতে নিতুর সিটটা পেছন দিকে হেলিয়ে দেয় যাতে নিতুর ঘুমাতে অসুবিধা না হয়। অতঃপর ইনার লাইটটা অফ করে নিতুর দিকে হালকা ঝুঁকে তার ললাটে নিজের শুষ্ক ঠোঁটজোড়া কিঞ্চিত ছুঁয়ে দিয়ে উঠে বসে। গাড়ি স্টার্ট দিতে দিতে মৃদু কণ্ঠে বলে, ঘুমাও তুমি, আমি আছি পাহারা দিতে। নিশীথের শেষ লগ্ন পেরিয়ে পূব আকাশে আবির্ভাব হলো প্রভাতের। নির্মল অনিলে ভাসছে পাখিদের মিষ্টি কণ্ঠ। নিস্তব্ধতা কাটিয়ে বিকট শব্দ করে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে দানব আকৃতির ট্রাকগুলো। সেই শব্দে ব্যাঘাত ঘটল নিতুর ঘুমে। ঈষৎ নড়ে চড়ে চোখ পিটপিট করে তাকালো সে। তন্দ্রা কাটেনি তখনও তার। চোখের পাতা বুজে আসতে চাইছে বারংবার। বহু কষ্টে চোখের কপাট মেলে ধরল সে। চারদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। নিশ্চল মস্তিষ্কে মনে করার চেষ্টা করলো গত রাতের কথা। নিজের গন্তব্যের কথা মনে পড়তেই পাশ ফিরল নিতু। কপালে এক হাত ঠেস দিয়ে ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে আরিয়ান। আরিয়ানকে দেখে নিতু নিজের অজান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর আশেপাশে তাকালো। রাস্তার ধারে কোনো এক রেস্তোরাঁর সামনে গাড়িটি থামানো। একটানা ড্রাইভ করার পর হয়তো বিরতি নেওয়ার উদ্দেশ্যে এখানে গাড়ি পার্ক করিয়েছে আরিয়ান, তেমনটাই ধরে নিল নিতু। সে আড়মোড়া ভেঙে উঠতে নিলে নিজের গায়ে জড়ানো কালো রঙের জ্যাকেটটি দেখে থমকায়। স্তম্ভিত বিমূর কৌতূহলী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিজের দিকে। বিড়বিড় করলো, এটা কার? রাতে তো আমি কিছু গায়ে জড়িয়ে ঘুমাইনি। পরক্ষণেই তাকালো আরিয়ানের মুখপানে। ঘটনাক্রমে বুঝে উঠতে নিতুর বেশি বেগ পেতে হলো না। উপরন্তু জ্যাকেটের গা থেকে আসা পুরুষালী সুগন্ধি জানান দিয়েই দিচ্ছে নিজ মালিকানার। অজ্ঞাতসারে নিতুর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পরক্ষণে খেয়াল করলো তার সিটটি বেশ হেলানো, যেটাও সে করেনি। নিতু পুনরায় তাকালো আরিয়ানের দিকে। হাসিটা সমৃদ্ধ হলো এবার। ধাতস্থ হলো মন। হৃদয়ের অন্তঃস্থলে ছেয়ে গেল মুগ্ধতা। সে গভীর দৃষ্টিতে তাকালো আরিয়ানের পানে। মুখে ক্লান্তির রেশ বোঝা যাচ্ছে প্রখর ভাবে। চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে কপালে। বাদামি ঠোঁট দুটি হাইড্রোজেনের অভাবে মরুভূমির দশা। রুক্ষ শুষ্ক। ধূসর রঙের ফুল স্লিভ শার্টটির হাতা কনুই অব্দি গোটানো। এই প্রথমবারের মতো নিতু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো শ্যাম পুরুষটিকে। মোহগ্রস্ত হলো অগোছালো মানুষটির ওপর। সুপ্তভাবে মনের একাংশ জায়গায় বরাদ্দ হলো একান্ত মানুষটির নাম। আকস্মাৎ আরিয়ান চোখ খোলে। পাশ ফিরে নিতুর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। মুহূর্তে নিতু অপ্রস্তুত হয়ে পড়ে। তটস্থ ব্যগ্রতা ঘিরে ধরতেই দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে বাইরের দিকে তাকায় সে। আরিয়ান তা দেখে কিঞ্চিত হাসে। মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, ঘুমন্ত আমিটার থেকে তার চোখ সরে না, আর জাগ্রত আমিটাকে তার চোখে পড়ে না। কি অদ্ভুত! কথাটা কর্ণগোচর হওয়া মাত্র নিতুর মেদুর গালে ছেয়ে গেল রক্তিমা। চোখে লজ্জার স্পষ্ট জানান। অভিব্যক্তি ঠিক হাতে নাতে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায়। নিতু দৃষ্টি নত করে নিল। নিজেকেই আনমনে বকলো, কেন সে বেহায়ের মতো এতক্ষণ তাকিয়েছিল তার দিকে? আর আরিয়ানি বা কেমন? মুখের ওপর কিভাবে বলে দিল কথাটা? এইসব ভেবে পরক্ষণেই নিজের দোষকে লুকায়িত করার বৃথা চেষ্টা করতে অস্ফুট স্বরে বলল, ভুল বুঝছেন আপনি, আমি আপনার দিকে তাকিয়েছিলাম না। আরিয়ান ভুরু কুঁচকে বলে, আমি কখন বললাম তুমি আমার দিকে তাকিয়েছিলে? নিতু এবার ভেবাচাকা খেয়ে যায়। বিহল দৃষ্টিতে তাকায় আরিয়ানের পানে। তখন না বললেন, আমি তো কারো নাম উল্লেখ করিনি, তুমি কিভাবে বুঝলে কথাটা আমি তোমাকে বলেছি? তাহলে কি আমি ধরে নেব তোমার দৃষ্টিতে আমাতে নিবদ্ধ ছিল? নিতু তটস্থ হয়ে তাকায় আরিয়ানের পানে। মানুষটা যে নিদারুণভাবে কাউকে কথার জালে ফাঁসাতে পারে তা নিতুর জানা হয়ে গেছে। আরিয়ানের সাথে কথা বাড়ানো মানি নিজের পায়ে নিজেই কুড়াল মারা। নিতু নিজের দৃষ্টি ঘুরিয়ে নিয়ে নিরুত্তর হয়ে বসে থাকে।
তা দেখে আরিয়ান ঈষৎ হেসে জিজ্ঞাসা করে, কখন উঠেছো? নিতু দৃষ্টি বাইরের দিকে স্থির রেখে স্বগতোক্তি কণ্ঠে বলে, এই তো কিছুক্ষণ আগেই। আচ্ছা, ফ্রেশ হবে? হওয়া দরকার, তাহলে বের হও এখান থেকে। ফ্রেশ হয়ে একেবারে নাস্তা সেরেই না হয় আবার রওনা দেব। নিতু এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে সম্মতি জানালো। আরিয়ান নেমে পড়তেই নিতুও নীরবে নেমে পড়লো গাড়ি থেকে। বিস্তৃত এক বাড়ির সামনে এসে গাড়ি থামতেই নিতু জানালার বাইরে তাকায়। অতঃপর আরিয়ানের দিকে তাকায় কৌতূহলী দৃষ্টিতে। আরিয়ান নিতুর দৃষ্টির অর্থ বুঝতে পেরে বলে, এসে পড়েছি আমরা। নিতু এবার ধাতস্থ হয়, মিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞাসা করে, বিয়েটা আসলে কার? মা বলেছিল, তবে আমার খেয়াল নেই। আমার মামাতো ভাইয়ের। এটা আমার নানা বাড়ি। নিতু ঠোঁট গোল করে বলে, ও আচ্ছা। কিছুটা সময় নীরব থেকে আরিয়ান এগিয়ে এলো নিতুর অতি নিকটে। আরিয়ানকে কাছে আসতে দেখে নিতু চোখ গোল গোল করে তাকায়। আরিয়ান সেই দৃষ্টি তোয়াক্কা না করে নিতুর দিকে হালকা ঝুঁকে খুলে দিল সিটবেল্টটি। অতঃপর খুব সন্তর্পণে নিতুর পড়ে যাওয়া ঘুমটাটুকু পুনরায় মাথায় তুলে দিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, নাও পারফেক্ট। আরিয়ানের এত কাছে আসায় নিতুর প্রায় রুদ্ধশ্বাস অবস্থা। আকস্মিকভাবে তার হৃদস্পন্দনের গতি বেড়ে যায় কয়েকশো গুণ। অনুভূতিগুলো জট পাকিয়ে আসে। আরিয়ান ওর কাছ থেকে সরে আসতেই নিতু দীর্ঘ এক নিঃশ্বাস নেয়। আরিয়ান তা দেখে বলে, নামো এখন। নিতু বিনা বাক্যে নেমে পড়ে। অভিব্যক্তি এমন, সে আর এক বিলম্ব আরিয়ানের নিকট অবস্থান করলে তৎক্ষণাৎ হার্ট অ্যাটাকে মারা পড়বে। লজ্জালু ভাব ছেয়ে আছে মুখশ্রী জুড়ে। নিতুর কর্মকাণ্ড দেখে আরিয়ান ঠোঁট কামড়ে আসে। অতঃপর গাড়ি থেকে নেমে পেছন থেকে ব্যাগগুলো নিয়ে এগিয়ে গেল ভেতরের দিকে। নিতু তারই পিছু পিছু ছুটল। কলিং বেল চাপতেই মধ্যবয়সী এক মহিলা এসে দরজা খুলে দিল। অতঃপর আরিয়ানকে দেখতে পেয়ে স্মিত হেসে বললেন, আরে আরিয়ান যে, পাশে কি বউ নাকি সে? আরিয়ান মন্থর কণ্ঠে বলে, আলিয়া নিতুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই নিতু তাকে সালাম দেয়। আলিয়াও সালামের প্রত্যুত্তর করে তাকে ভেতরে নিয়ে আসে।